আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে ডার্ক আর ব্লাডি ট্র্যাজেডি কোনটা জানেন? ম্যাকবেথ। আজ আমরা এই ম্যাকবেথের জগতেই ডুব দেব। এটা এমন এক হিরোর গল্প যে কিনা ক্ষমতার লোভে পড়ে একটা ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়। তো চলুন একসাথে দেখা যাক কিভাবে একটা মানুষের অ্যাম্বিশন তাকে পুরোপুরি ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তো আসল প্রশ্নটা কি কি এমন হয় যে একজন সেলিব্রেটেড হিরো, একজন সম্মানিত বীর হঠাৎ করে একটা নিষ্ঠুর মনস্টারে বদলে যায়? এটা কি শুধুই তার উচ্চাকাঙ্ক্ষা, নাকি ভাগ্য, অথবা কোনো অশুভ শক্তির খেলা? চলুন এই আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই পুরো জার্নিটা বোঝার জন্য আমরা ম্যাকবেথের গল্পটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব কিভাবে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষার আগুনটা জ্বলে উঠল, তারপর কিভাবে সে একজন স্বৈরাচারী শাসক বা টাইরেন্ট হয়ে উঠল, এরপরে আসবে তার অবশ্যম্ভাবী পতন, আর সবশেষে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, দ্য স্পার্ক অফ অ্যাম্বিশন। ম্যাকবেথের পতনের শুরুটা কিন্তু ঠিক এখানেই। কয়েকটা ভবিষ্যৎবাণী, মাত্র কয়েকটা ভবিষ্যৎবাণী যথেষ্ট ছিল তার মনের মধ্যে মারাত্মক এক ইচ্ছের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। নাটকটা শুরুই হয় একটা অদ্ভুত আর গা ছমছমে দৃশ্য দিয়ে। 3জন রহস্যময়ী ডাইনি একসাথে বলছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে ভালোই হলো মন্দ আর মন্দই হলো ভালো। কি অদ্ভুত কথা, তাই না? কিন্তু ওই একটা লাইনই কিন্তু পুরো নাটকের টোনটা সেট করে দেয়। এখানে ঠিক ভুলের সব ধারণা যেন উল্টে পাল্টে যায়। দেখুন, গল্পের শুরুতে ম্যাকবেথ কিন্তু একদম অন্যরকম একজন মানুষ, একজন সাহসী জেনারেল, রাজার প্রতি একনিষ্ঠ, সবাই তাকে সম্মান করে। কিন্তু যুদ্ধ জিতে ফেরার পথে দেখা হয় ওই 3জন ডাইনির সাথে, আর ওই এক সাক্ষাতেই তার পুরো দুনিয়াটা যেন ওলটপালট হয়ে যায়। তো ডাইনিরা তাকে আর তার বন্ধু ব্যাংকোকে 3টা প্রফেসি বা ভবিষ্যৎবাণী শোনায়। 1, ম্যাকবেথ কডোরের থেন হবে। 2, ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে। আর 3 নম্বরটা ব্যাংকোকে নিয়ে, তার বংশধররা রাজা হবে। আর মজার ব্যাপার হলো, প্রথম ভবিষ্যৎবাণীটা মানে কডোরের থেন হওয়ার ব্যাপারটা প্রায় সাথে সাথেই সত্যি হয়ে যায়। ব্যাস, আর যায় কোথায়? ম্যাকবেথের মনের ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতার লোভটা যেন হঠাৎ করেই জেগে ওঠে। আর ঠিক এই পয়েন্ট থেকেই ম্যাকবেথের ভেতরে শুরু হয় এক মারাত্মক দ্বন্দ্ব। মানে একদিকে তার রাজার প্রতি দায়িত্ব, তার নিজের বিবেক, সম্মানবোধ, আর অন্যদিকে সিংহাসনের লোভ, ক্ষমতার হাতছানি। আর তার সাথে যোগ হয় লেডি ম্যাকবেথের চাপ। লেডি ম্যাকবেথ তো সরাসরি তার পৌরুষ নিয়ে প্রশ্ন তোলে, তাকে উস্কে দেয় রাজাকে খুন করার মতো ভয়ঙ্কর একটা কাজ করার জন্য। আচ্ছা, এবার আমরা গল্পের দ্বিতীয় পর্বে ঢুকছি, দ্য রাইজ অফ আ টাইরেন্ট। এই পর্যায়ে এসে ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা আর শুধু ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা রক্তাক্ত বাস্তবে রূপ নেয়। একটা মাত্র অপরাধ, আর সেখান থেকেই শুরু হয় একটা সন্ত্রাসের রাজত্ব। রাজা ডানকানকে খুন করার ঠিক আগের মুহূর্তে ম্যাকবেথের মানসিক অবস্থাটা একবার ভাবুন। সে এতটাই যন্ত্রণার মধ্যে ছিল যে হঠাৎ চোখের সামনে একটা রক্তাক্ত ছোড়া ভাসতে দেখে, একটা হ্যালুসিনেশন। আর সেই ছোড়াটা যেন তাকে রাজার ঘরের দিকেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটা আসলে আর কিছুই না, তার মনের ভেতরকার ভয়ঙ্কর ইচ্ছের একটা প্রতীক। তো খুনটা হয়ে যায়, এরপর শুরু হয় সেটা ঢাকার পালা। লেডি ম্যাকবেথ খুব চালাকির সাথে ঘুমন্ত প্রহরীদের ওপর দোষ চাপিয়ে দেয়। আর ম্যাকবেথ, সে তো আরও এক কাঠি সরেস। সে লোক দেখানোর আগের অভিনয় করে সেই প্রহরীদেরও মেরে ফেলে, যাতে সত্যিটা কখনো বের না হয়। এই গণ্ডগোলের মধ্যে রাজার 2 ছেলে ভয়ে পালিয়ে যায়, আর এতে করে সবার সন্দেহ গিয়ে পড়ে তাদের ওপরই। ব্যাস, ম্যাকবেথের রাজা হওয়ার রাস্তা একদম পরিষ্কার। কিন্তু প্রশ্নটা হলো, এভাবে চুরি করে পাওয়া সিংহাসন, সেটাকে টিকিয়ে রাখা যায় কিভাবে, যখন আপনার ক্ষমতার ভিত্তিটাই দাঁড়িয়ে আছে রক্ত আর মিথ্যার ওপর? উত্তরটা খুবই সোজা আর ভয়ঙ্কর, আরও রক্ত ঝরিয়ে। আর ম্যাকবেথের এই রক্তক্ষয়ী যাত্রা থামে না, বরং আরও বাড়তে থাকে। দেখুন কিভাবে একটার পর একটা খুন হচ্ছে। প্রথমে রাজা ডাঙ্কান, সিংহাসনের লোভে, এরপর সেই প্রহরীগুলো আসল অপরাধ ঢাকার জন্য, আর তারপর তার সবচেয়ে কাছের বন্ধু ব্যাংকো। কেন? কারণ ডাইনিরা বলেছিল ব্যাংকোর ছেলেমেয়েরাই রাজা হবে। এই ভয়টা ম্যাকবেথকে সারাক্ষণ তাড়া করে বেড়াচ্ছিল। এরপর আসে সেই বিখ্যাত ব্যাংকোয়েট সিন।
একটা বিশাল রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছে, আর ঠিক সেই সময় ম্যাকবেথের অপরাধ বোধ তাকে সবার সামনে ধরিয়ে দেয়। সে এমন কিছু দেখতে শুরু করে যা আর কেউ দেখতে পারছে না। তার নিজের চেয়ারে বসে আছে ব্যাংকোর রক্তাক্ত ভূত। তার এই পাগলামি, এই ভয়ঙ্কর আচরণ দরবারের সবার সামনে তার মানসিক পতনটাকে একদম স্পষ্ট করে দেয়। এই ঘটনার পরেই শুরু হয় ম্যাকবেথের পতনের পালা, আর এটাই আমাদের আলোচনার তৃতীয় অংশ, দি ইনএভিটেবল ডাউনফল। এখানে আমরা দেখব কিভাবে কিছু মিথ্যে আশ্বাস আর তার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে সোজা ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। ভয়ে আর ডেসপেরেশনে ম্যাকবেথ আবার সেই ডাইনিদের কাছে ছুটে যায়, আর এবার তারা তাকে 3টা নতুন ভবিষ্যৎবাণী দেয়। প্রথমটা হলো ম্যাকডাফের থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয়টা, কোনো নারী স্বাভাবিকভাবে জন্ম দিয়েছে এমন কোনো পুরুষ ম্যাকবেথকে মারতে পারবে না। আর তৃতীয়টা, যতক্ষণ না বার্নাম উড বা বার্নামের জঙ্গল ড্যান্সিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে ততক্ষণ সে নিরাপদ। এই কথাগুলো শুনে ম্যাকবেথ নিজেকে প্রায় অপরাজেয় ভাবতে শুরু করে, কিন্তু কথাগুলোর ভেতরে যে একটা ফাঁদ ছিল সেটা সে বুঝতে পারেনি। আর এই যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি, এটাই ম্যাকবেথকে আর ভয়ঙ্কর করে তোলে। তার নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়ে যায়। সে যখন শোনে যে ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে গেছে, তখন প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাকডাফের স্ত্রী আর তার নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের খুন করার হুকুম দেয়। ভাবুন একবার, এই কাজটার পেছনে আর কোনো উচ্চাকাঙ্ক্ষা বা রাজনৈতিক কারণ ছিল না। এটা ছিল পিওর আনঅ্যাডাল্টারেটেড ইভিল। আর একদিকে যখন ম্যাকবেথ দানবে পরিণত হচ্ছে, অন্যদিকে লেডি ম্যাকবেথেরও পতন ঘটছে। যে মহিলা একসময় এত স্ট্রং ছিল যে ম্যাকবেথকে সবকিছুর জন্য উস্কে দিয়েছিল, সে এখন অপরাধবোধে একেবারে ভেঙে পড়েছে। সে ঘুমের মধ্যে হাঁটে, কথা বলে, আর অনবরত তার হাত থেকে কাল্পনিক রক্তের দাগ ধোয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। এরপর থেকেই ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো এক এক করে ভাঙতে শুরু করে। কিভাবে? ইংল্যান্ডের আর্মি যখন ম্যাকবেথের দুর্গের দিকে এগিয়ে আসে, তখন তারা নিজেদের আড়াল করার জন্য বার্নাম জঙ্গলের গাছের ডাল কেটে নেয়। ফলে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটাই ডান্সিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে। প্রথম ভবিষ্যৎবাণীটা এভাবেই ফলে গেল। কিন্তু তারপরও ম্যাকবেথ তার শেষ ট্রাম্প কার্ডটা আঁকড়ে ধরে থাকে। তার বিশ্বাস, নো ম্যান অফ ওম্যান বর্ন, মানে কোনো নারী স্বাভাবিকভাবে জন্ম দিয়েছে এমন কেউ তাকে মারতে পারবে না। এই বিশ্বাস নিয়েই সে নিজেকে অজেয় ভাবে। কিন্তু একদম শেষ মুহূর্তে ম্যাকডাফ সেই ভয়ঙ্কর সত্যিটা প্রকাশ করে। সে ম্যাকবেথকে জানায় যে সে স্বাভাবিকভাবে জন্মায়নি। তাকে তার মায়ের গর্ভ থেকে অস্ত্রোপচার করে, মানে সিজারিয়ান সেকশনের মাধ্যমে বের করা হয়েছিল। অর্থাৎ টেকনিক্যালি সে অফ উইমেন বর্ন নয়। আর ঠিক তখনই ম্যাকবেথের শেষ ভরসাটুকুও ভেঙে চুরমার হয়ে যায়। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ম্যাকডাফের হাতেই শেষ পর্যন্ত এই টাইরেন্টের মৃত্যু হয়। তো এই যে ভয়ঙ্কর একটা ট্র্যাজেডি, এই যে একটা মানুষের উত্থান আর পতন, এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, ম্যাকবেথের গল্প আমাদের কিছু খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। প্রথমত, উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু সেটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা ধ্বংস ডেকে আনে। দ্বিতীয়ত, অপরাধ করে হয়তো পার পাওয়া যায়, কিন্তু মনের শান্তি চিরদিনের জন্য হারিয়ে যায়। গিল্ট বা অপরাধ বোধ থেকে পালানোর কোনো উপায় নেই। একটার পর একটা হিংসা কেবল আরও হিংসারই জন্ম দেয়। এটা একটা চক্রের মতো। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা, সেটা হলো অন্যায় করে পাওয়া ক্ষমতা দেখতে যতই শক্তিশালী মনে হোক না কেন, সেটা কখনোই চিরস্থায়ী হয় না। তার পতন হবেই হবে। এই পুরো আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি ওই ডাইনিরা ম্যাকবেথের সাথে কথাই না বলতো, যদি ওই ভবিষ্যৎবাণীগুলো সে না শুনত, তাহলে কি ম্যাকবেথ একজন মহান বীর হিসেবেই থেকে যেত, নাকি তার ভেতরের ক্ষমতার লোভটা অন্য কোনো সুযোগে অন্য কোনোভাবে ঠিকই বেরিয়ে আসত? প্রশ্নটা আসলে ভাগ্য আর মানুষের নিজের ইচ্ছার কোনটা বেশি শক্তিশালী, এটা নিয়ে ভাবার জন্যেই হয়তো শেক্সপিয়ার এই নাটকটা আমাদের জন্যে রেখে গেছেন।